ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলতে গেলে যতটুকু না খেলা নিয়ে কথা বলতে হবে তার চেয়ে বেশি কথা বলতে হবে ইতিহাস নিয়ে। ঐতিহাসিকভাবে এই দুই দল খুবই মুখোমুখি অবস্থান এবং এই দুই দলকে সহ্য করতে পারে না। সে 1966 সালের ঘটনা থেকে আমি ওইগুলো ব্যাখ্যা করব। ওই 1966 থেকে এই সমস্যাটা শুরু হয়েছে এবং এককালীন যদি আপনি সাম্রাজ্যবাদ বা ইতিহাস বা ভূগোল এই ব্যাপারগুলো চিন্তা করেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একটা যুদ্ধ হয়েছিল এবং তাদের মাঝখানে একটা সমস্যা ছিল, সেটা নিয়ে এখনো সমস্যা আছে। সো অনেক ব্যাপার পার করে যখন ফুটবলে আসি তখন আবার একটা মজার ঘটনা ঘটে। মজার ঘটনাটা হচ্ছে যে লিওনেল মেসি আজ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন নাই। যদি তাই হয় তাহলে লিওনেল মেসির ইংল্যান্ডকে দেখানোর অনেক কিছু আছে, কারণ এই ফুটবল নিয়েই তো তাদের মাঝখানে বিরোধটা আরো বেশি প্রবল। দেখেন কিভাবে বিরোধটা হয়। 1962-তে একবার মুখোমুখি হয়, ইংল্যান্ড জিতে যায়। 1966-তে একবার মুখোমুখি হয়, ওইবারও হচ্ছে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারায়, মানে জিতে, এবং তারা চ্যাম্পিয়ন পর্যন্ত হয়। 1986-তে কোয়ার্টার ফাইনাল আবার তাদের দেখা হয় এবং তখন আর্জেন্টিনা জিতে এবং আর্জেন্টিনা ওইবার চ্যাম্পিয়ন হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1986 সেই যে আপনারা বলেন চোরের গোল, আসলে ব্যাপারটা এরকম না, সম্মান দিয়ে আমি বলতেছি, দ্য হ্যান্ড অফ গড, ওইটার একটা গোল আছে। এবং ম্যারাডোনা, দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, সে একদম মিডফিল্ড থেকে 10 জনকে কাটায় গিয়ে যে গোলটা করে, সেটা হচ্ছে সারা জীবনের সেরা, ইতিহাসের সেরা গোল হিসেবে বিবেচিত হচ্ছে, অন্তত আমি মনে করি। আপনি মনে না করলে তাতে আমার কোনো কিছু আসে যায় না। সো এই যখন পরিস্থিতি, ঐতিহাসিকভাবে এই ম্যাচটার একটা টান টান উত্তেজনা আছে, আর সেই ম্যাচটা হতে যাচ্ছে 2026-এর সেমিফাইনালে। দ্যাটস মিন এটা আরেকটু বেশি এনার্জেটিক। কিন্তু এই ম্যাচটা কে জিতবে? আমি লাস্ট ভিডিওতে বলছি আর্জেন্টিনা যেরকম ভাবে খেললো, তাতে আমার এটা মনে হয় যে আর্জেন্টিনার ইংল্যান্ডের সামনে কঠিনতম পরীক্ষা দিতে হবে এবং আর্জেন্টিনাকে অনেক বেশি ভুগতে হবে। হ্যাঁ, এটা মুদ্রার রিপিট, মুদ্রার ওপিট যদি বলি, তাহলে আমি যদি বলি লিওনেল মেসি যদি মনে করে যে এই ম্যাচটা জেতা সম্ভব, তাহলে তো সম্ভবই। কারণ লিওনেল মেসি মানে তো ম্যাজিক ম্যান। ম্যাজিক কখন কি ম্যাজিক করে ফেলবে ইউ নেভার নো। কিন্তু খেলাটা তো 11 জনের। আমি যদি গোলকিপিং থেকে আসি, পিকফোর্ড বনাম যদি আমি বলি হচ্ছে মার্টিনেজ, আমার কাছে এখন মনে হয় পিকফোর্ড আগে আছে। মার্টিনেজের ফর্ম এই বছর অন্তত ভালো না। যদি ডিফেন্স লাইনে আসেন, ডিফেন্স লাইন আপনি যদি বলেন মলিনা, টাগালফেকো, তারপরে হচ্ছে যে রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, আপনি ওদিকে দেখেন গেহি, কনসা, স্টোনস, উরালি। আমি পার্সোনালি ইংল্যান্ডের ডিফেন্সকে রেট করবো হাই। এবং এই বিশ্বকাপে তারা গোলও করছে, কিন্তু মজা ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা গোল করছে বেশি, খাইছেও বেশি। ইংল্যান্ড গোল করছেও কম, খাইছেও কম। দ্যাটস মিন তাদের ডিফেন্স কোনো রকমে কাজ করতেছে, আর এদের ডিফেন্সটা কাজ করতে পারতেছে না, কারণ এদের স্ট্রাইকিং গুলো খুব ভালো হচ্ছে বলে গোলটা বেশি হচ্ছে, কিন্তু গোলটা খায় ফেলতেছে বেশি। কেপ ভার্দের মতো লোকের কাছে 2টা গোল খাইছে, দলের কাছে, তাই না? মিশরের কাছে 2 গোল খাইছে। সো ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি ছোট দল গোল কাছে গোল খাবেন, দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে যে আপনার টেকনিক্যাল কোনো সমস্যা আছে বা আপনার ডিফেন্স সেভাবে ওয়ার্ক করতেছে না। অনেক বিশ্লেষক আছে বাংলাদেশে, এখন নতুন নতুন বিশ্লেষক হয়েছে। ভাই আমি বিশ্লেষক না, আমি হচ্ছে যে রিভিউয়ার। আমি রিভিউর থেকে বলতেছি আর্জেন্টিনার ডিফেন্স আমার কাছে মনে হয় ইংল্যান্ডের থেকে একটু কম। আমি অন্তত পার্সোনালি সেটা রেট করব। বাই দ্য ওয়ে, মাঝখানে বলে নেই আর্জেন্টিনা ইংল্যান্ডের রিভিউ করতেছি, বাট বাংলাদেশের জার্সি কেন? ভাই বাংলাদেশটাকে যেন কেউ ভুলে যায় না। সামনে বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে, সামনে সাফ আছে, সামনে আন্ডার-23 অনেকগুলো এফসির ম্যাচ আছে। বাংলাদেশের জার্সিটাকে ভুলে যান না, এটা আমাদের হৃদয়ের জার্সি, এটা আমাদের প্রাণের জার্সি। এই জার্সিটা অনেকদিন পরে নাই, এই জন্য ইচ্ছা করেই পড়া। যাক, যে জায়গায় ছিলাম, কোথায় ছিলাম? ডিফেন্সে আমার কাছে মনে হয় ইংল্যান্ড কিছুটা আপার হ্যান্ড। মিডে যদি আসেন, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, তারপর লো সেলসো, তারপরে হচ্ছে পারেডেস। আমি যদি ওদিকে যাই, ভাই ডেকল্যান রাইস, পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, জুড বেলিংহাম, বুকায়ো সাকা। আপনি মানে আমি তুলনা করলে আপনাকে বোঝাচ্ছি, ওদের সাথে এদের তুলনাটা দেখেন। গর্ডন, এই যদি তুলনা করেন, আমি সেক্ষেত্রেও বলবো মিডফিল্ডে কিছুটা ইংল্যান্ডে গিয়ে, আমি অন্তত তাই বলবো। কারণ আপনাকে তুলনাটা দেখতে হবে।
আপনাকে বর্তমানের পারফরমেন্স দেখতে হবে, বর্তমানের রেজাল্ট শিট দেখতে হবে, বর্তমানে তাদের রেটিং দেখতে হবে। সেক্ষেত্রে মিডেও কিন্তু ইংল্যান্ডটা খানিকটা এগিয়ে। ফরওয়ার্ডে আসেন, ফরওয়ার্ডে আছে দ্য ক্লিনিক্যাল হ্যারি কেইন নাম্বার 1 অনলি, তার সাথে মাদুয়েকে আছে, বাট আই বিলিভ মাদুয়েকে কিছুই না, হ্যারি কেইন। আপনার ফরওয়ার্ডে কি লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি। লিওনেল মেসি একা থাকলেই সব কিছু মাফ হয়ে যায়। তারপরে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ইদানিং একটু গোল টোল করতেছে, সো আশার বাণীর কিছুটা আছে। সো ফরওয়ার্ডের জায়গাটায় দিয়ে বলবো আর্জেন্টিনা অনেকটা আপার হ্যান্ড। কিন্তু শুধু ফরওয়ার্ড দিকে আপনি জিততে পারবেন? আপনি তো গোল দিচ্ছেন আবার গোল খাচ্ছেন, এমন তো না যে খাচ্ছেন না, আপনি যে অহরহ গোল খাচ্ছেন। অহরহ যখন গোল খাচ্ছেন তখন ডেফিনেটলি আপনাকে এই চিন্তার ভাঁজটা আসতে হবে। আর ইংল্যান্ডের শক্তির জায়গা কি? ইংল্যান্ডের শক্তির জায়গা হচ্ছে দ্রুত ট্রানজিশন, বল কেড়ে নেবে, দ্রুত কাউন্টার অ্যাটাক করবে, এটা হচ্ছে ইংল্যান্ডের শক্তি। সেট পিস, কর্নার কিক থেকে তারা দুর্দান্ত। আর হ্যারিকেনকে তো বলা হয় বর্তমান সময়ের, বলা হয় আমি তো বলবো বর্তমান প্রজন্মের অনেক প্রজন্মেরই হচ্ছে সে দুর্দান্ত হেডার। হ্যারিকেন, মিরোস্লাভ ক্লোসা, এরা হচ্ছে দুর্দান্ত হেডার। সো সেট পিস এবং কর্নার কিকে ইংল্যান্ড দুর্দান্ত। আর্জেন্টিনা তো দুর্দান্ত কোথায়? আর্জেন্টিনা দুর্দান্ত হচ্ছে দ্য ম্যাজিক ম্যান মেসি। মেসি যদি মনে করে আমি ম্যাচ ঘুরাই দিব পারে, কিন্তু মেসির কি সে বয়স আছে, সে রিফ্লেকশন আছে? সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? প্রথম 3টা ম্যাচে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন, পরগুলো সেটা দেখতে পাচ্ছেন না। আর ইংল্যান্ডের সাথে প্রথম 4টা দল, প্রথম র্যাঙ্কিং 4টা দলই কিন্তু সেমিফাইনাল খেলতেছে। ইংল্যান্ডের সাথে আপনি মেসি সেই রকম দুর্দান্ত পারফরমেন্স করবে, এটা মেসি যারা সমর্থক তারাও ভাবতেছে না। সবাই ভাবতেছে ম্যাচটা একটু টাফ হবে। কিন্তু আমি আপনাদের অন্য কথা বলতেছি। আমি বলতেছি আর্জেন্টিনা নক আউট পর্বে সাধারণত ভুল কম খেলে। আর্জেন্টিনা নক আউট পর্বে সাধারণত স্থির থাকে। এই জন্য আর্জেন্টিনা সবসময় নক আউট পর্বগুলো বেঁচে যায় রিসেন্ট পাস্টে। সো আর্জেন্টিনা এই নক আউট পর্বে আমার মনে হয় ভুল কম খেলবে। ইংল্যান্ড চাপের মুখে ভুল কম বেশি করে। সো ইংল্যান্ডের ভেঙে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু আর্জেন্টিনার ভেঙে পড়ার সম্ভাবনা নাই। সো এই জন্য বলতেছি যে আর্জেন্টিনার এই টুর্নামেন্ট খেলে খেলে এমন একটা অভ্যস্ততা করে ফেলছে। ইংল্যান্ডও খেলতেছে, তারা ইউরোতে খেলছে, কিন্তু আমার কাছে মনে হয় আর্জেন্টিনা টুর্নামেন্টের এই নক আউটের ভুল কম করার জন্য তাদের বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখন আপনি বলবেন তাহলে আর্জেন্টিনা ফেভারিট? আমি যদি বলেন তাহলে আমি বলবো আর্জেন্টিনা ফেভারিট না, 50-50, বাট অভিজ্ঞতা এবং লিওনেল মেসির কারণে আর্জেন্টিনা একটু হলেও আগায় থাকবে, একটু হলেও আগায় থাকবে। কিন্তু দিন শেষে যখন এটা ফুটবল, দিন শেষে যখন জুড বেলিংহাম, ডেকল্যান রাইস, তারপরে গর্ডন, তারপর বুকায়ো সাকা, তারপরে হচ্ছে যে আপনার হ্যারি কেইন আপনাকে যখন চারিদিক থেকে চতুর্মুখী আক্রমণ সাজাবে, তখন কি আপনার লিসান্দ্রো মার্টিনেজ আর রোমারো দিয়ে কাজ হবে? এইটা কিন্তু একটা প্রশ্ন। এখন লিওনেল স্ক্যালোনি কি ট্যাকটিস সাজাবেন সেটা ব্যাপার, কিন্তু লিওনেল স্ক্যালোনির বিপরীতে যে আছে থমাস টুখেল, সে আছে ট্যাকটিসের মাস্টার। স্ক্যালোনি আমি ছোট করছে না, কিন্তু টুখেল আবার ট্যাকটিসের মাস্টার। সো তো এই ম্যাচটা আমার কাছে মনে হয় ফ্রান্স এবং স্পেনের চেয়ে সবচেয়ে বেশি আকর্ষণীয় ম্যাচ হবে এই ম্যাচটা। শুধু আর্জেন্টিনা সাপোর্টাররা বেশি বলে বলতেছে না, এই ম্যাচটা হবে দুর্দান্ত। আমি এই ভিডিওটুকু এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। এর পরবর্তীতে যখন খেলা শেষ হবে তারপরে ভিডিওটা আমরা বড় করবো যে কেমন ছিল। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যারা মৌসুমী দর্শক, ফুটবল দেখতেছেন এই কয়দিন ভাই, আমরা আজকে অনেক দিন ধরে ফুটবল ভিডিও করতেছি, ক্লাবের খেলা নিয়ে ভিডিও করি। আমাদের কিছু ভুল হতে পারে, মাইনর কিছু ত্রুটি থাকতে পারে। আমার ভিডিওগ্রাফিতে আমি অনেক বেশি গ্রাফিক্স দিতে পারি না, কারণ আমার কোনো ভিডিওগ্রাফার নাই। ভাই আমি একা, আমি ক্যামেরা বসাই, আমি ভিডিও করি, আমি এডিট করি, আমি আপলোড করি, আমি স্ক্রিপ্ট লিখি, সবই আমি করি। সেই জন্য বলতেছি আমার অনেক ভুল হতে পারে, আমার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আপনাদের কাছে আমার করজোরে মিনতি, দয়া করে আমার চ্যানেলটা কেউ ছেড়ে যায় না, সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। আমি যেগুলো বলি সেগুলো আপনাদের কথা, আমি রিভিউ করি, আমি অ্যানালাইসিস করি না, আমি রিভিউ করি। সো আপনারা যদি আমার পাশে থাকেন, আরও অনেকটা পথ পাড়ি দিতে চাই, এবং খুব দ্রুত অন্তত আরও কিছু সাবস্ক্রাইবার, আরও কিছু ফলোয়ার আমার পাশে দেখতে চাই। আপনাদের এই সহযোগিতাটুকু আমি অন্তত কামনা করি। যাক, এই ম্যাচ নিয়ে আপনাদের কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।